ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায় মূল্যায়নের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি অলরেডি চারটি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আমি তোমাদের 5 নম্বর মডেল স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে 5 নম্বর মডেল স্কুলে, সেই মডেল স্কুলগুলো আমি একটা একটা করে সম্পূর্ণ উত্তর আমি করে দিচ্ছি। আর তোমরা অবশ্যই খুঁটিনাটি করে একটু দেখো। চলো, আজকে 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। আমাদের দেশে সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম কি? আমাদের দেশে সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। কি নদী? গঙ্গা নদী। আর সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? দেখো, সুন্দরবনে সুন্দরী গাছ, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল ইত্যাদি গাছগুলো দেখা যায়। তাহলে তোমরা লিখে দেবে সুন্দরী গাছ, লিখে দেবে। কেমন? সুন্দরী গাছ, গরান, গেওয়া এগুলো লিখে দেবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু। কেমন? পরবর্তী দেখো, মালদা কোন আম বিখ্যাত? মালদা কিন্তু ফজলি আমের জন্য বিখ্যাত। মালদা ফজলি আমের জন্য বিখ্যাত। বেশ, সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় দেখতে পাওয়া যায়? সীতাভোগ ও মিহিদানা বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় দেখা যায়। পূর্ব বর্ধমান জেলায়। তোমরা লিখবে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলা। বেশ, পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম কলকাতা। পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম হচ্ছে কলকাতা। পরবর্তী দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল শান্তিনিকেতনে। কোথায়? শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন একজন মহিলা, নাম লেখো। যাকে আমরা গান্ধী বুড়ি নামে চিনি, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা হলো তিনি সেই মহিলা যিনি মহিলা হয়েও স্বাধীনতা সংগ্রামের জন্য লবণ সত্যাগ্রহ আইন আন্দোলন শুরু করেছিল। চলো, তাহলে গান্ধী বুড়ি বা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন দেখো, নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। পরবর্তী দেখো, একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম কি? একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে বিরসা মুন্ডা। কেমন? বিরসা মুন্ডা। একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে বিরসা মুন্ডা। কেমন? পরবর্তী দেখো, বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? বর্তমানে হারভেস্টারের সাহায্যে। হারভেস্টারে বা টেলার, পাওয়ার টেলার এগুলোর সাহায্যে আমরা জমি চাষ করি। কি বলবো তোমরা? হারভেস্টার। হারভেস্টার। একটি সামুদ্রিক মাছের নাম হলো ইলিশ। সামুদ্রিক মাছ ইলিশ। বেশ, পরবর্তী চলো, ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? দেখো, 1966 সালে চালের দাম 4 গুণ বেড়ে হয়েছিল 5 টাকা। 4 গুণ হয়ে বেড়ে গেছিল 5 টাকা। তাহলে 1966 সালে তো কত হবে? 1966 সালে চালের দাম 4 গুণ হয়ে দাঁড়ায় 5 টাকা। কেমন? 5 টাকা হয়েছিল। 5 টাকা। ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত। 2 নম্বর, দেখো, রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। কেমন? উর্বরতা কমে যায়। আর ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়? ড্যাশ দিয়ে পাওয়ার টিলার দিয়ে। আগে কিন্তু গরুর নাঙ্গলের দ্বারা জমি চাষ করা হতো, এখন পাওয়ার টিলারের সাহায্যে জমি চাষ করা হয়েছে। পাওয়ার টিলার। কেমন? দেখো, তারপর দেখো, ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত। টেরাকোটার জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। বিষ্ণুপুর বলবে। বিষ্ণুপুর শহরটা হচ্ছে বাঁকুড়া জেলায়। বিষ্ণুপুর। পরের প্রশ্ন দেখো, যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসাবে পালিত হয়? আমাদের শিক্ষক দিবস হিসাবে। শিক্ষক দিবস। ব্যাস, পরবর্তী তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তাঁতের শাড়ির জন্য বিখ্যাত তোমাদের হচ্ছে শান্তিপুর, অর্থাৎ শান্তিপুর, নদিয়ার শান্তিপুর। নদিয়ার শান্তিপুর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত।
আর তাঁতের শাড়ি তৈরি হয় শান্তিপুরে। আর মনে রাখো শান্তিপুরটা হচ্ছে নদিয়া জেলায়। কেমন? পরে দেখো লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় কম। আর বর্ধমান জেলার চাষ ভালো হয়। দেখো ধান চাষ বর্ধমান জেলা বিখ্যাত। পশ্চিমবঙ্গের সর্বাধিক ধান উৎপাদক অঞ্চল হচ্ছে বর্ধমান জেলা। আনারস চাষ হয় কিন্তু তরাই অঞ্চলে আনারস চাষটা বেশি হয়। কেমন? সরপুরিয়া পাওয়া যায় কোথায়? নদিয়া কৃষ্ণনগরে সরপুরিয়া পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, প্রত্যেকে জানি আমরা 1947 সালে 15ই আগস্ট যে দেশ স্বাধীন হয়েছিল, সেই 15ই আগস্ট দিনটাকে আমরা স্বাধীনতা দিবস পালন করি প্রতি বছর। রেলের ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। পরের প্রশ্ন দেখো, ধাপ চাষ কী? দেখো ধাপ চাষ হলো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ। কী বললাম? পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে জমি কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ। আর ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। কেমন? চলো পরের প্রশ্ন, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম করো। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো বা তোমরা বইতেও খুঁজে নিতে পারবে। দেখো কয়েকটি লুপ্তপ্রায় মাছ হলো খলসে মাছ, ন্যাদোস মাছ, সরপুঁটি, খরসুলা ইত্যাদি। এই সমস্ত মাছগুলো কিন্তু লুপ্তপ্রায় মাছ। কেমন? পরবর্তী চলো, দেখো চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? চাষের জন্য আবহাওয়ার প্রয়োজন দেখো চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমিতে লাগে। কেমন? পাহাড়ে আবহাওয়া ঠান্ডা থাকা দরকার হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল, পর্বতে পাদদেশে থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না আর খুব গরমও নয়। এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। কেমন? এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। পরবর্তী দেখো, জৈব সার বলতে কী বোঝো? দেখো সার এক রকম দু প্রকার হয়ে থাকে। দেখো জৈব সার আর হচ্ছে রাসায়নিক সার। তাহলে সার কাকে বলবো আমরা? মাটির উর্বরা শক্তি বাড়িয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য মাটিতে যেসব জৈব ও অজৈব উপাদান প্রয়োগ করা হয় তাকে সার বলে। আর সার হয় 3 প্রকার হয়, জৈব সার, রাসায়নিক সারকে বলা হয় অজৈব সার। কেমন? রাসায়নিক সারকে বলা হয় অজৈব সার। আরেকটা হচ্ছে অণুজীব সার। তাহলে দেখো এবার জৈব সার কাকে বলো? তোমাদের প্রশ্নটা দেখো, জৈব সার কাকে বলবে তোমরা? জীব দেহাবশেষ, কী বললাম? জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে, যেমন গোবর সার। কেমন? কী বললাম? জৈব সার কাকে বলে? জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে, যেমন উদাহরণ হিসেবে গোবর সার। চলো পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল জওহরলাল নেহরু। কী ছিল? জওহরলাল নেহেরু। আর তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? তার জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয়। কবে পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। সেদিন আমাদের কি করা উচিত? দেখো সেদিন আমাদের পরিবেশ দিবসের উপলক্ষে সেদিন আমাদের গাছ লাগানো উচিত। আর গাছের গুরুত্ব বোঝাবার জন্য আমাদের প্রত্যেককে প্রচার করানো উচিত। প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের মিলে এবং সমাজের সকল অভিজ্ঞ এবং সহৃদয় মানুষ মিলে কিন্তু গাছের গুরুত্ব সম্পর্কে প্রচার করা উচিত। আর সেই সঙ্গে গাছ কাটাটাও নিষেধ করাটাও সেই একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। সেগুলোও যাতে গাছ কাটা না হয়, গাছের পরিচর্যা করা, বিভিন্ন বিষয় নিয়ে ওই দিনে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। দেখো পরের প্রশ্ন, দেখো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? চলো দেখো ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি ছিল দুজন বন্ধু। তাই দেখো ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি বাংলার একজন বিখ্যাত বিপ্লবী। কেমন? তোমরা এইভাবে লিখবে। আর কলকাতার চিফ প্রেসিডেন্সিপ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন খুব অত্যাচারী। তিনি বাংলার বিপ্লবীদের ভয়ে মজফ্ফরপুরে যান। তাকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মজফ্ফরপুরে যান। তারা 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল রাতে মন্দকারে কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি গাড়িতে বোমা ছোড়েন। কে ছিল? ক্ষুদিরাম বসু ছিল আর প্রফুল্ল চাকি। এই দুজন মিলে কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে বা কিংসফোর্ডকে হত্যা করার জন্য তারা বোমা ছোড়েন। কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। গাড়িতে ছিলেন কে ছিল? হাইকোর্টের ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও তার কন্যা।
তারা দুজনেই ওই বোমা বিস্ফোরণে মারা যান। এরপরে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সেখান থেকে পালিয়ে যান, আর ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান আর প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। কেমন? আর এরপর তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের দুজন বীর বাংলার সন্তান হিসেবে পরিচিত বা পরিগণিত হন। কেমন? এই পর্যন্ত লিখবে তোমরা। পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়? দেখো এর উত্তরটা হচ্ছে যে দিনাজপুর জেলায় যে সমস্ত ফসলগুলো ভালো হয় সেগুলো হচ্ছে ধানের মধ্যে থাকছে আমন, বোরো, এর মধ্যে তারপরে হচ্ছে আলু, সর্ষে, তিল, গম, চীনাবাদাম, শাকসবজি এবং ডাল জাতীয় ফসল ভালো চাষ হয়। এছাড়াও এখানে ভুট্টা এবং সুপারি চাষও বেশ জনপ্রিয়। কেমন? এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমাদের পরিবেশের যে প্রশ্নবিচিত্রার 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপর তোমাদের জন্য আমি নিয়ে আসবো 6 নম্বর মডেল স্কুল। কেমন? আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।